নির্বাচন এখানে হবে না। নির্বাচনের কমিটমেন্ট ইউনূস সাহেব করে নাই, তার ক্যাবিনেট করে নাই, সেহেতু সে নির্বাচন দিতে বাধ্য নয়। যেহেতু সে বাধ্য নয়, সেহেতু তার কাছে আপনি বারবার কেন নির্বাচন চাইবেন? ন্যূনতম সংস্কার করে আপনি একটা নির্বাচন দেন। কেন বলবেন? এ তো বোকার স্বর্গে বাস করতেছি আমরা। আমার সিনিয়র লিডার নির্বুদ্ধিতার মতো আমরা রাজনীতি করি। বিএনপি কোন বা অন্যান্য দল। আমার দলও আমি বলছি। আরে ভাই উনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল। উনি বলল ছাত্ররা আমারে মনোনীত করছে। আবার ছাত্ররা যেদিন কইব আমি সেদিন চলে যাব। এর মধ্যে কোন নির্বাচন সংস্কারের কথা আছে? বলেন। বলছে উনি। উনি তো কমিটমেন্ট করে নাই আপনি জাতির কাছে নির্বাচন। আমি বলছি আফসারি ভাই ওই বলতে ভুল করছে। শুনেন আমি একটা রাজনৈতিক কর্মী। তিলে, তিলে কিন্তু আমি এই রাজনীতিটা করে এই পর্যন্ত আসছি। নতুন একটা কর্মীরও যদি বলি, বলবে না এই কথা আওয়ামী লীগের একটা ছেলেরে বা জামাতের একটা ছেলেরে বা জাসদের একটা ছেলেরে। আসেন আমাদের নেত্রী আসতেছে আপনারা খাওয়ামু, আপনারা ভাড়া দিয়ে নিয়ে যাবো, ভাড়া দিয়ে আনবো। কারণ হলো এই লোকটা এই জিনিসটা বুঝতে পারে ক্ষমতা আছে। যে আমি যে কথাটা এই লোকের কাছে বলছি সে তো একটা ভিন্ন দলের লোক। সে তো এটা ভাইরাল করে দিবে। আমার দলের ক্ষতি হবে। এই জ্ঞানটা সবার আছে। এটা আমাদের ধারণা থাকা উচিত। আরেকটা কথা মামুন ভাই বলছেন। তা আজকে দেখেন ব্যাঙের ছাতার মতো ইউটিউবাররা ছেয়ে গেছে। কেন এই সুযোগটা পেয়েছে? এই আওয়ামী লীগের এই সমস্ত বট বাহিনী। তারা পেয়েছে আমাদের ইউটিউবার যারা ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছে, নিজের জন্মভূমি ফেলে বিদেশ বিভূতিতে থাকতে হচ্ছে, বাধ্য হয়েছে। তাদের মধ্যে যখন অনৈক্য সৃষ্টি হইল, একজন আরেকজনের নামে ফেডারেল কেসে কি আমেরিকার ফেডারেল আদালতে যায় মামলা করে, জেল খাটায়। একজন আরেকজনের বিরুদ্ধে বলে। এই যখন শুরু হলো তখন এই আওয়ামী বট বাহিনী এরা বললেন নাকি চিকনে জায়গায়, জায়গায় আস্তে, আস্তে তারা তাদের এরকম ইউটিউবার হিসাবে তারা ইউটিউবের এই সমস্ত চ্যানেল খুলে এখন তারা বলতে সুযোগ শুরু করেছে। সেহেতু ঐক্যটা যদি আমাদের থাকতো তাহলে আওয়ামী লীগের এই সমস্ত ইউটিউবাররা তাদের নাম আওয়ামী লীগের নাম নিয়ে এই ইউটিউব চালাতে সাহসী পেত না। কিন্তু পাচ্ছে আমাদের কারণে। পরিবর্তন তো শুনতে, শুনতে কান জ্বালা পড়া হয়ে যায়। কয় এ দেশে পরিবর্তন তো। এখন এই পরিবর্তন তো নিয়ে যদি আমি প্রশ্ন করি, ডব্লিউ জর্জ বুশের ছেলেও তো আমেরিকার প্রেসিডেন্সি, 2 টার্ম প্রেসিডেন্সি। পিয়ারো ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো এই সদ্য ৩ বার কানাডার প্রধানমন্ত্রী ছিল। এটা পশ্চিমা দেশের কথা বললাম আমি। আর আমাদের এশিয়াতে তো এটা হরহামাশা ডাইল ভাতের মতো। শ্রীলঙ্কা আছে, পাকিস্তানে আছে, ভারতে আছে, ম্যানিলাতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, আমাদের সাথে কান্ট্রি বার্মাতে আছে, আং সান সু কির নাম জানেন। এ তো সব পরিবারের লোক। আপনারা পরিবারতন্ত্রের বাইরে চলে যেতে চান, কিভাবে যাবেন? যাওয়ার রুট তৈরি করতে হবে, পরে আপনারা পরিবারতন্ত্রের বাইরে যান। আপত্তির কি আছে? পরিবার শাসন করবে এটা তো আমরাও চাই না। আরেকটা হলো আপনি দেখেন এই করিডোর নিয়ে যে কথাটা বলছে আমার ভাই, আপনারা দেখেন এখন ফেসবুকে অত্যন্ত ভাইরাল একটা জিনিস। আমাদের এই যে টেকনাফের পাশেই আরাকানের মুংডু বলে একটা জেলা আছে, টাউনশিপ বলে ওরা তো টাউনশিপ বলে। মুংডু টাউনশিপে ওপেন, উনি তো আর্মির লোক আফসারি ভাই। আরাকান আর্মির লোকেরা রোহিঙ্গাদেরকে ওপেন গুলি করতেছে আর ধাওয়া দিতেছে আর সব এসে নাব নদীতে পড়তেছে, হাতরাইয়া টেকনাফ আসতেছে। আমরা তাদেরকে করিডোর দিতেছি। এই হলো আমাদের বাস্তব চিত্র। আমরা বাস্তবের সাথে কথা বলতে চাই না। আমার এক ভাই ওই যে প্রশ্ন করল, আওয়ামী লীগের দোষ কি? আমরা তো আওয়ামী লীগের দোষটা কোন জায়গায় হইছে? আওয়ামী লীগের যে কথাটা মামুন ভাই বলছে যে ওবায়দুল কাদের কি ছিল? আওয়ামী লীগের সেক্রেটারি ছিল। তো ওবায়দুল কাদের যেদিন নাকি কইল যে এই ইউনিভার্সিটি আন্দোলন দমায় দেওয়ার জন্য আমাদের সাদ্দামই যথেষ্ট। সাদ্দাম ছাত্রলীগের সভাপতি, ওনার অঙ্গ সংগঠন। আর উনি পার্টির সেক্রেটারি, উনি বলল যে একজন সাদ্দামই যথেষ্ট এদেরকে ঠান্ডা করে দেওয়ার জন্য। তখনই এই আওয়ামী লীগের নামটা এই যুদ্ধ অপরাধীদের দলে পৌঁছে গেছে। কিভাবে পৌঁছলো? যখন ৩ তারিখে
শেখ হাসিনা সব বাহিনীকে দিয়ে চেষ্টা করলো আন্দোলন দমাতে। যখন পারল না তখন সে বলল, "যার যা আছে লগি বইঠা। সবকিছু নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ তোমরা যেখানে যে অবস্থা আছো সবাই রাস্তায় নামো, আন্দোলনকারীদের প্রতিহত করো।" এই কারণেই আওয়ামী লীগের শাস্তি হবে, আর কোন কারণ নাই। এই কারণে আওয়ামী লীগ এ গণহত্যার সাথী হইছে। তারা যদি চুপ থাকতো তাইলে এগুলি বাহিনীদের উপর যাইত। যেহেতু তারা এটা বলছে, পার্টির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, সেহেতু তাদের বিচার করতেই হবে আওয়ামী লীগের। এক। কিন্তু ওই মানবতা বিরোধী ট্রাইব্যুনালে যে আইনটা পাস করছে ওই মাহবুব ভাই জানে। সেখানে হাসিনা কিন্তু এই পথটা রাখছিল যে কোন দল যদি অন্যায় করে তার দলেরও বিচার করা যাবে। কিন্তু আমাদের বর্তমান সরকার এই ক্লজটা উঠাই দিছে। এই ক্লজটা উঠাই দিছে। এখন আর এই সুযোগ কতটুকু করতে পারবে ওনারা ট্রাইব্যুনাল আমি জানি না। তবে দেখার বিষয় দেখছি। আর একটা কথা হলো নির্বাচন নিয়ে আপনারা খুব করছেন। ভাই আমি একটা ছোট্ট কথা কই, আর ছোট্ট মানুষ। সেটা হলো ইনুস সাহেবের একটা কথা শুনেন। উনি ফ্রান্সে বসে বলল, ১ম যখন আসলেন উনি ওথ পড়ার পরে ফার্স্ট স্পিচটা যেটা রেখেছিল, মাহবুব ভাই এবং আফসারি ভাই খেয়াল রাখেন, উনি বলছিল যে ছাত্ররা অনুরোধ করেছিল বলে আমি এই জায়গায় এসেছি। যেদিন ছাত্ররা বলবে আমাকে চলে যেতে আমি সেদিন চলে যাব। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, দেখেন নির্বুদ্ধিতার মতো আমরা রাজনীতি করি, বিএনপি কোন বা অন্যান্য দল, আমার দলও আমি বলছি। আরে ভাই উনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, উনি বলল ছাত্ররা আমারে মনোনীত করছে। আবার ছাত্ররা যেদিন কইব আমি সেদিন চলে যাবো। এর মধ্যে কোন নির্বাচন সংস্কারের কথা আছে? বলেন। বলছে উনি। উনি তো কমিটমেন্ট করে নাই জাতির কাছে নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, দোনোটা নিয়ে কোন কমিটমেন্ট করেন। তাহলে তার কাছে আপনারা নির্বাচন চান কেন? কেন সে নির্বাচন দিতে বাধ্য হবে? যতক্ষণ পর্যন্ত ছাত্ররা না বলবে ততক্ষণ পর্যন্ত উনি ইন মানে ইনস্ট্যান্ট উনি চেয়ারে থাকবে। কারণ উনি তো উনার ১ম বক্তৃতায় উনি এই কথাটা বলছেন। তখন আপনারা প্রতিবাদ করেন নাই কেন? তখন আপনারা কথা বলেন নাই কেন? এখন কোন আপনারা নির্বাচন নিয়ে মরিয়া হয়ে গেছেন, নির্বাচন চান। কেন নির্বাচন চান? আপনারা কি এটা বুঝেন না? আপনারা বলবেন যে ইউনূস সাহেব কি সারা জীবন থাকবে? কার কাছে ক্ষমতা হস্তান্তর করবে? ক্ষমতা হস্তান্তর করার জন্য উনি একটা ক্যাবিনেট তৈরি করছে, চিকেন ক্যাবিনেট। সে ক্যাবিনেটের প্রধান কে? মিস্টার আলী রিয়াজ, বদিউল আলম মজুমদাররা। তাদেরকে দিয়ে একটা ক্যাবিনেট তৈরি করছে। উনি যখন মনে করব যে না আমি এখন চলে যাব, তখন ওদের হাতে ক্ষমতা বুঝাই দিয়ে যাবে। এই চিকেন ক্যাবিনেটের কাছে ক্ষমতা বুঝাই দিয়ে যাবে। কোন অসুবিধা হবে না। আপনারা যে আশা করতেছেন যে উনি যাইতে হলে তো রাজনীতি আলা ওর কাছে ক্ষমতা বুঝাই দিতে হবে। সে ঘুরে বালি। ডক্টর ইউনূস সাহেব একটা চিকেন ক্যাবিনেট তৈরি করছে। আলী রিয়াজ হলো তার প্রধান আমেরিকান নাগরিক। আর হলো যে $29 মিলিয়ন বাঘ যিনি পাইছিল বদিউল আলম মজুমদার। উনিও এই ক্যাবিনেটের একজন সদস্য। অতএব পশ্চিমারা কি বলছে এটা আপনি বুঝেন না? $29 কোটি আপনারা যে খাইলেন, এই টাকা উসুল করে বেটারা নিব না? কেন ইউরোপিয়ান ইউনিয়ন আপনার করে নির্বাচনের কথা বলবে? আর ইউরোপীয় ইউনিয়নের মিলার যে কইছে সংস্কারের কথা, পর্যাপ্ত সংস্কারের কথা তো উনি বলে নাই। উনি সংস্কারও বলে নাই, নির্বাচনও বলে নাই। তা আপনারা তো মাথা ব্যথা কেন? আপনি বলেন কেন? মিলার সাহেব সংস্কারের আপনার কি দরকার? যিনি করবেন তিনি তো কমিটমেন্ট করে নাই জাতির কাছে। আমরা যদি বলি যে না আমাদের সমর্থিত সরকার, জনগণের সমর্থিত সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকার। তাহলে উনি তো বলল সংস্কারও চাই না, নির্বাচনও চাই না। এমন কোন কমিটমেন্ট উনি উনার ১ম স্পিচে উনি বলেন নাই। সেই তো এগুলো নিয়ে প্রতিবাদ করতে পারবেন। ইউনূস সাহেব যাওয়ার জন্যই অ্যাক্সেস তৈরি করে নিয়েছেন। উনি জানেন যে এই রাজনীতিবিদরা আমারে বাইর হওয়ার রাস্তা দিবে না। সেজন্য উনি এই চিকেন ক্যাবিনেট করছে আলী রিয়াজকে দিয়ে। তার কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি ওনার এই যে পরিষদ চলে যাবে। এবার আলী রিয়াজরা যতদিন পারে আমেরিকা এবং ইউরোপীয় বন্ধুদের দ্বারা ওনারা আমাদেরকে শাসন করবে। না করতে পারলে হয়তোবা ওনারাও কোনদিন কোথাও চলে গেলে যেতে পারে। তবে সমূহ সম্ভাবনা নাই নির্বাচন হওয়ার। কারণ নির্বাচন এখানে হবে না। নির্বাচনের কমিটমেন্ট ইউনূস সাহেব করে নাই, তার ক্যাবিনেট করে নাই। সেহেতু সে নির্বাচন দিতে বাধ্য নয়। যেহেতু সে বাধ্য নয়,
সেহেতু তার কাছে আপনি বারবার কেন নির্বাচন চাইবেন? ন্যূনতম সংস্কার করে আপনি একটা নির্বাচন দেন। কেন বলবেন? এ তো বোকার স্বর্গে বাস করতেছি আমরা। আমার সিনিয়র লিডার, বিজ্ঞ রাজনীতিবিদ যারা নাকি বহুতবার দেশ পরিচালনা করছেন। আমি বিনয়ের সহিত অনুরোধ করব আপনারা এই পথ থেকে ফিরে আসেন। বোকার জি, মতো প্রশ্ন করে আপনারা নিজেরা নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে পড়েন না। তাতে জনগণ হাসে। ঢাকা শহরের গোড়াও হাসে। এই হাসাহাসি থেকে অন্তত নিজেরা বিরত হন। ধন্যবাদ।